আজ আমরা আলোচনা করব গোলক নিয়ে। গোলকের প্রথমেই আমরা আমাদের যে ফর্মুলাগুলো দরকার সেগুলো আমরা দেখে নিই। সবার প্রথমে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে যদি এরকম একটা গোলক হয়, গোলক বলতে যেমন ফুটবল, সেই ফুটবলের উপরের অংশে কতটা ক্ষেত্রফল জুড়ে থাকে সেটি হলো সমগ্রতলের ক্ষেত্রফল। মানে একটি গোলক তৈরি করতে কি পরিমাণ উপরের যে লোহার চাদর দরকার সেটি নির্ণয় করার জন্য আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল দরকার হবে। ধরুন একটি বল তৈরি করতে যে চামড়ার দরকার হবে সেটিও একটি সমগ্রতলের ক্ষেত্রফল বলা যাবে। তো আমাদের প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে 4πr², এবং একক হবে ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক বর্গ একক, মানে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার বা বর্গ ফুট, যাই হোক আমাদের বর্গ একক হবে। এবং আয়তন হবে 4/3πr³। আয়তন বলতে ধরুন এটি একটি লোহার বল হলে এই বলে কি পরিমাণ লোহা লেগেছে সেটি আয়তন, বা একটি ফুটবল হলে তার মধ্যে কি পরিমাণ বায়ু আছে সেটি একটি আয়তন, বা এটি যদি একটা বেলুন হয় সেই বেলুনের মধ্যে কি পরিমাণ জল বা অন্য কোনো কিছু ভরা থাকলে সেটি কতটা আছে সেটি তার আয়তন। এবং আয়তন নির্ণয় করার জন্য আমাদের ব্যবহার করতে হবে 4/3πr³, এবং একক হবে আয়তনের একক ঘন একক, মানে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার ব্যবহার করতে হবে। এবার যদি আমরা এই গোলকটাকে মাঝ বরাবর এইভাবে কেটে দিই, তাহলে আমরা একটা বাটির মতো একটা অংশ পাবো, সেটিকে আমরা বলবো অর্ধগোলক। এই অর্ধগোলকের ক্ষেত্রে ঠিক একই রকম গোলককে জাস্ট দুই ভাগে ভাগ করে দেব, উপরের অংশ এবং নিচের অংশ সমান হবে। তাহলে একই ফর্মুলা আমরা এখানেও ব্যবহার করব, শুধুমাত্র এখানে আমরা অর্ধেক করে দিচ্ছি, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের যেহেতু 4πr²/2, যেহেতু অর্ধেক তাই আমরা পেলাম 2πr²। অর্ধগোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন কি 4/3πr³, এটির অর্ধেক তাই 1/2, তাহলে আমরা পেলাম 2/3πr³। একক আয়তনের একক যা হয় ঘন একক তাই হবে, এবং সমগ্রতলের ক্ষেত্রফলের একক বর্গ একক হবে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নতে। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 1 দাগে প্রশ্ন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের এখানে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 10.5 সেন্টিমিটার। তার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। এখানে আমরা 4 রাখবো, পাইয়ের মান আমরা জানি 22/7 বসিয়ে দেবো, এবং আর এর মান 10.5 তার স্কোয়ার বসিয়ে দেবো। আমরা এবার পেলাম 4 22/7 r², মানে এটিকে আমরা দুবার লিখে নেব। দশমিক উঠে গেল, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা 0। দশমিক উঠে গেল 1, একটা সংখ্যার জন্য একটা 0। এবার আমরা কাটাকাটি করি। 2 দিয়ে 5, এই 2 দিয়ে 5, 5 2 10, 5 একে 5, 5 2 10, 5 একে 5, 7 দিয়ে 7 3 21। তাহলে আমরা পেলাম 22, 3 এবং 21। এটি আমরা গুণ করব, 3 2 6, 3 2 6 ইন্টু 21। আমরা গুণ করলে পাবো 6 একে 6, 6 একে 6, 6 2 12, 6 18, 8 থেকে 1, 6 2 12, 8 13, 1386 বর্গ সেমি। আমরা এর পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব।
2 নম্বর প্রশ্ন বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এবং কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া আছে, এবং আরেকটি বিষয় বলা আছে যে প্রতি বর্গ সেমিতে কত খরচ হয়েছে সেটা বলা আছে। এবার যদি প্রতি বর্গ সেমিতে এত খরচ হয় আর মোট যদি এত খরচ হয়, তাহলে আমরা কত বর্গ সেমি সেই বলটি আছে সেটা বের করতে পারবো। মানে কত বর্গ সেমি চামড়া লেগেছে সেই বলটি তৈরি করতে, সেটা আমরা সহজেই বের করতে পারবো। আর সেটিই হবে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। এবং আমরা যদি বলের ব্যাসার্ধ এক্স ধরে নিই, তাহলে আমরা সেই এক্স দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, এবং আমাদের টাকা হিসাবে যা চামড়া দরকার সেইটির সাথে সমান করে দিলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা আগে বের করে নিই বলটিতে মোট কত চামড়া আছে সেটি। তাহলে আমরা লিখি 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। অতএব 1 টাকা খরচ হয় কত? 1/17.50 বর্গ সেমিতে। তাহলে অতএব 431.20 টাকা খরচ হয় কত? 1/17.50 গুণ 431.20 বর্গ সেমিতে। এটি আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো 0 0 কাটা। এটা আমরা ভাগ করলে দেখি কত হচ্ছে। আচ্ছা, এইভাবে আমরা রেখে দিই 4312 ডিভাইডেড বাই 175 বর্গ সেমি। এবার আমরা ধরে নিই, ধরি বলটির ব্যাসার্ধ x সেন্টিমিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। সমগ্র তলের ক্ষেত্রফল, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার। আর আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি তাহলে 4 পাই এক্স স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি হবে? এই যে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেলাম, সেই ক্ষেত্রফলটি এই ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে 4 পাই এক্স স্কোয়ার সমান 4312 ডিভাইডেড বাই 175। তাহলে এবার আমরা 4 পাইয়ের মান আমরা বসিয়ে দিই, এক্স স্কোয়ার থাক 4317 ডিভাইডেড বাই 175। এইবার আমরা দুই দিকে কাটাকাটি করব। দেখি আমরা 7 দিয়ে নিচের সঙ্গে 7 কাটতে পারি নাকি। 7 দুগুণে 14 35, 7 দুগুণে 14 বাঁচলো 3 35, 7 পাচ্ছে 35। এইবার আমরা দেখি এদিকে কাটা যায় নাকি। এদিকে 4 দিয়ে কাটছি, 4 একে 4 0, 4 7 28, 4 8 32 কাটতে পারলাম আমরা। এবার আমরা দেখিনি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 11, 2 দিয়ে 5, 3 9। এবার 11 দিয়ে কাটার চেষ্টা করি। 11 4 11 44, 44 বাঁচলো 6 6 আর 3 9, 4 11 44 9 11 99। তাহলে এক্স স্কোয়ার সমান 49/25। তাহলে এক্স স্কোয়ার সমান 49কে আমরা 7/5 লিখে নিলাম, এভাবে লিখে তার স্কোয়ার করলাম। দেখো 7-এর স্কোয়ার 49, 5-এর স্কোয়ার 25। তাহলে স্কোয়ার ক্যান্সেল, এক্স সমান 7/5। আর আমাদের এটাই আমাদের কি বেরোলো? ব্যাসার্ধ। আমাদেরকে বের করতে বলেছে ব্যাস। অতএব ব্যাস কত হবে? 2 ইন্টু ব্যাসার্ধ, 7 দুগুণে 14/5। এটিকে আমরা লিখে নিই, এখানে 2 গুণ করে দিই, এখানে 2 গুণ করে দিই, তাহলে 10 মানে 14 দুগুণে 28/10 মানে 2.8। আমরা পেলাম 2.8 সেন্টিমিটার। 2.8
সেন্টিমিটার। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এরপরে আমরা 3-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3-এর প্রশ্নতে বলেছে স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। শর্ট পাট বল খেলার যে বলটি হয় সেটি হয় নিরেট, মানে মধ্যে কোনো ফাঁকা অংশ থাকে না। তো সেই বলটি ব্যাসের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে এত। তাহলে বলেছে যে বলটি তৈরি করতে কত ঘন সেমি লোহা লেগেছে বা বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তার মানে আমাদেরকে বলছে যে বলটির আয়তন কত সেটি নির্ণয় করতে। তাহলে আমরা দেখে নিই কি দেওয়া আছে। বলটির ব্যাসার্ধ কত দেওয়া আছে। বলটির ব্যাস যেহেতু 7, ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক 7/2 সেন্টিমিটার। তাহলে অতএব বলটির আয়তন মানেই কি পরিমাণ লোহা আছে। বলটির আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। 4/3 এখানে থাকলো, পাই মানে আমরা বসিয়ে দিই 22/7 এবং আর এর মান 7/2 তার কিউব। এবার আমরা এটা কিচ্ছু নেই, শুধু কাটাকাটি করব, ব্যাস আমাদের হয়ে যাবে। 7/2 কে আমরা 3 বার লিখে নেব, 7/2। এবার আমরা কাটাকাটি শুরু করি। 7-এর সঙ্গে 7 কাটা গেল, 2 দিয়ে কাটলো 11, এবার 4 কাটলো, 2 দুগুণ 4। এবার আমরা পরিষ্কার করে লিখে নিই কত কত থাকলো। 11 থাকলো, 7 7, নিচে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 7 49 গুণিতক 11 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা দেখে নিই কত হবে। 9 9 4 13, 3 হাত থেকে 1, 4 কে 5, 529/3। এবার এটি আমরা ভাগ করে দিই। 3 একে 3, 23, 3 8 3 7 21, 2 29, 3 9 27, আসলো 2, মানে আমরা এটিকে লিখে নিই 179 পূর্ণ 2/3। এটি আমাদের নির্ণেয় লোহার পরিমাণ। এত একক হবে ঘন সেমি। তারপরের প্রশ্ন বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। মানে একটি 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বল, সেই বলটিকে আমরা জলে নিমজ্জিত করলাম, মানে জলে ডোবানোর ফলে কি হবে, সেই যে বলের যে আয়তনটা সেই পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে, মানে জলের স্তর হয় উপরে উঠবে, না হয় সেই জল উপচে পড়ে যাবে। তো বলের যে আয়তন সেই সমপরিমাণ জল সেই বলটি অপসারিত করবে। তাহলে আমরা যদি বলের আয়তন বের করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে বলটি এই পরিমাণ জল অপসারিত করেছে। তাহলে আমরা প্রথমে বলটির আয়তন বের করার চেষ্টা করি। দেখি দেওয়া আছে আমাদের বলটির বল না, এখানে বলা আছে গোলক। আচ্ছা, আমরা লিখি গোলকের ব্যাসার্ধ আমাদের কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ব্যাস। তাহলে 28 ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ 28/2 মানে 14 সেমি। তাহলে আমরা আয়তন বের করেই ফেলি। আমাদের আয়তন হবে, এর আগে লিখে নিতে হবে গোলকটির আয়তন হবে কত, 4/3 পাই আর কিউব। এবার 4/3 বসালাম, পাইয়ের মান আমরা বসিয়ে দিলাম এবং আর এর মান আমরা বসিয়ে দিলাম। এটি আমরা যদি করি তাহলে আমরা পাবো 22/7। 14কে 3 বার লিখে নিই, 7 দুগুণ 14। আমরা আর কিছু করতে পারছি না, এইভাবেই রেখে দেব। এবার এটি যদি আমরা করি ক্যালকুলেশন, তাহলে আমরা কি পাচ্ছি দেখে নিই। 4/3 22
ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14। তাহলে আমরা এটি গুণ করে নিই। 4 দুগুণে 8, 4 দুগুণে 8 গুণ 14 দুগুণে 28 গুণ 14 ডিভাইডেড বাই 3। এটি আমরা গুণ করে দেখি কত পাই। 28 আর 64, 4 থেকে 6, 64 6 আমরা গুণ করার পরে পেলাম 34496 এবং ডিভাইডেড বাই 3 ছিল। তাহলে আমরা এটিকে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা পাবো 4 4 7 3 8, সরি এটি হবে 9 এবং 3 8 24 2। আমরা পেলাম আয়তন পেলাম 11498/2/3 এত ঘন সেমি। যেহেতু এটি আয়তন, অতএব বলটি গোলকটি 11 4 9 8 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্ন বলেছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি থেকে এত সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। মানে বেলুনটি ফোলাবার আগে ছোট থাকে, সেই যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে তার সঙ্গে বেলুনটি ফোলাবার ফলে যখন বড় হয়ে যাবে তখন সেই বেলুনটির যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে তার আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। তো বেলুনটি ফোলাবার আগে ছোট থাকবে এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল কম হবে, এবং বেলুনটি যখন ফোলাবো তারপরে সমগ্রতলের ক্ষেত্রফল বেশি হবে। তো কিছু নেই, প্রথমে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব 4πr² এবং পরে বেলুনটি ফোলাবার পরে যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সেটি বের করব 4πr²। এই দুই সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। এই অনুপাতটা বের করার জন্য আমাদেরকে 4π এইসব মান নিয়ে আমরা গুণ করব না, অনুপাত যেহেতু সেহেতু ওই 4 এবং π কেটে যাবে, তাই আমরা 4 এবং π এর মান বসাবো না। শুরু করি। প্রথম অবস্থায় বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² এবং আর কত আমাদের 4π, প্রথম ক্ষেত্রে আর আমাদের 7r²। এবং দ্বিতীয় অবস্থায় বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr²। এখানে কত? 4π, আর এর মান কত এখানে? পরবর্তীতে 21²। তাহলে অনুপাত হবে, অতএব ফোলাবার আগে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, প্রথম অবস্থায় কি ছিল? 4π7² অনুপাত 4π21 তার স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 কেটে যাবে, π কেটে যাবে, শুধুমাত্র থাকবে 7 × 7 অনুপাত 21 × 21। 7 1 যা 7, 7 3 যা 23, 7 1 যা 7, 7 3 যা 23। আমরা পেলাম 1 1 3 3 যা 9, তাহলে আমরা পেলাম 1:9। এটি আমাদের নির্ণেয় অনুপাত। পরে 6 প্রশ্ন বলেছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি বাটি তৈরি করেছে, সেই বাটিটি তৈরি করতে
তৈরি করতে লোহার পরিমাণ লেগেছে 127 × 2/7 বর্গ সেমি। এই যে লোহার পাত লেগেছে সেটি হলো তার সমগ্রতলের ক্ষেত্রফল এই অর্ধগোলকটির, এবং আমাদের বের করতে বলেছে যে বাটিটির মুখে ব্যাস কত। তাহলে আমরা বাটিটির মুখের ব্যাসার্ধ ধরে নিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা সেই সমগ্রতলের ক্ষেত্রফল যা পাবো এবং আমাদের যে বলে দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল সেটি দুটি সমান হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, ধরি সমগ্রতলের ক্ষেত্রফল ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ x সেমি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম কত, 2/3 আয়তন নয় 2πr², আর কত 2πx স্কয়ার। তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফলটি হবে এবং বাটিটি তৈরি করতে যে পরিমাণ লোহা লেগেছে দুটি সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে কি 2πx² সমান 127/2/7, 2π/7 x²। এটি আমরা ভাঙিয়ে নিই, 7 7 49, আর এদিকে করে নিই আমরা 7 7 49, থেকে 4, 7 14 18 থেকে 1, 7 থেকে 8 যোগ 2, 9 দিয়ে 11 থেকে 1 9, 8 9 1 ডিভাইডেড বাই 7। নিচে 7 কাটা গেল, আমরা চেষ্টা করি 11 দিয়ে কাটার। 11 দুকোণে 22, 8 11 88, 11কে 11। এইবার আমরা x² সমান কি পেলাম, আমরা এখানে দেখে নিই। আমরা পেলাম x² সমান 81 ডিভাইডেড বাই 2 × 2। x সমান কি 9/2 হোল স্কয়ার, 9 9 81, 2 2 যা 4। তাহলে x সমান আমরা কি পেলাম 9/2 মানে 4.5। এটি আমরা পেলাম ব্যাসার্ধ, আর আমাদের বলেছে ব্যাস নির্ণয় করতে। তাহলে ব্যাসার্ধ যদি এটি হয় তাহলে ব্যাস কত, 2 × 4.5 মানে 9 সেমি। এটি হলো আমাদের নির্ণেয় ব্যাস। এরপরে 7 থেকে প্রশ্ন বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। একটি নিরেট মানে ভেতরে কোনো ফাঁকা অংশ নেই, পুরোটাই লোহা দিয়ে সম্পূর্ণ ভর্তি। ব্যাসার্ধ বলা হয়েছে 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে কত ঘন সেমি লোহা বলতে সেই গোলকটিতে তৈরি করতে যে পরিমাণ লোহা লেগেছে মানে তার আয়তনটি। তাহলে তার আয়তন বের করতে বলেছে এবং বলেছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সাধারণভাবে বলে দিয়েছে যে লোহার গোলকটির আয়তন বের করো এবং সমগ্রতলের ক্ষেত্রফল বের করো। কি যে পরিমাণ লোহা আছে বলতে তার আয়তনকেই বলা হয়েছে। তাহলে আমরা করি, আমাদের যা দেওয়া আছে আগে লিখে নিই। লোহার গোলার ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 2.1। অতএব লোহার গোলার আয়তন কত হবে, আয়তন আমরা বের করে নিই 4/3 πr³ কত 4/3
পায়ের মান আমরা বসিয়ে দেবো 22/7 এবং আর এর মান 2.1 তার কিউব। বের করে নিই কত হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, এবং এটি যদি আমরা দেখি কত হচ্ছে, তাহলে আমরা দেখব 3 7 21 7 7 কাটা, আমরা দেখতে পাচ্ছি 422 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 1000। এটা আমরা গুণ করে দেখি কত হচ্ছে, 1 1 1 2 2 2 2 দুগুণে 4 2 দুগুণে 4, এই দুটি আমরা গুণ করলে পাবো কত সেটা দেখে নিই। 88 এবং 441, 8 একে 8, 4টা 32, 2 থেকে 3, 4টা 32, 3 এ 35, 8 2 5 3, 8 10 থেকে 1 8 8, তাহলে আমরা পেলাম 38808 এবং ভাগ 1000, 1000 মানে 1 2 3 ঘর পরে 38.808, এত ঘন সেন্টিমিটার লোহা সেই গোলকটিতে আছে। এত ঘন সেমি লোহা ওই গোলকটিতে আছে। আমাদের লিখতে হবে অতএব লোহার গোলকটিতে মোট 38.808 ঘন সেমি লোহা আছে। এবং এরপরে আমাদের বলেছে যে সমগরতলের ক্ষেত্রফল কত, সমগরতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত। আমরা বের করে নিই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার। 4 পাই মানে আমরা বসিয়ে দিই 22/7 এবং আর এর মান কত 2.1 তার স্কয়ার। আমরা ক্যালকুলেশন করব, আর কিছু নেই। দশমিক উঠে গেল, একটা সংখ্যার জন্য একটা 0, 7 3 21, একই রকমভাবে 88 ইন্টু 3 ইন্টু 21 ডিভাইডেড বাই 100, এটি আমরা করলে পাবো 3 8 24, 4 হাতে থাকে 2, 3 8 24 দিয়ে 26 ইন্টু 21 ডিভাইডেড বাই 100, কত আমরা পাই গুণটি করে নিই পাশে, ইন্টু 21 4 6 2 ইন্টু 4 দুগুণে 8, 12 হাতে থেকে 1, 4 থেকে 5, 4 14 4 হাতে থেকে 1 5 5 5 5 4 4 ডিভাইডেড বাই 100, দশমিক সরে যাবে 55.44 বর্গ সেমি। আমরা তাহলে কি পেলাম, সমগরতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। যদি আমার ভিডিওগুলি কোনো উপকারে আসে বা কাজে লাগে তাহলে প্লিজ শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো চ্যাপ্টার যদি করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে চ্যাপ্টারের সমস্যা বা যে অঙ্কের সমস্যা সেটি করার এবং যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।